আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক শুভেন্দুবাবুর আছে। শুভেন্দুবাবু আজকে বিজেপি করলেও শুভেন্দুবাবু আমাকে প্রচন্ড হেল্প করেছে। আমার অবজারভার ছিলেন শুভেন্দুবাবু, কিন্তু ওখানকার যারা তৃণমূল দিদির সঙ্গে তারা ডায়াসে উঠে বলছে জোড়া ফুল চিহ্নে ভোট দেন। ডায়াস থেকে নেমে পিছন দিকে গিয়ে তৃণমূলের কর্মীদেরকে বলছে হুমায়ুন যেন কোনো মতে জিতে না। আমি যারা অবহেলিত তৃণমূলে দীর্ঘদিন ধরে তৃণমূল করে 98 থেকে তৃণমূলের হয়ে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে যারা দিদির দলের ঝান্ডাটা বহন করেছিল, তারা আজকে অধিকাংশ দিদির কাছে তাদের কোনো জায়গা নেই। তারা দিদি তাদেরকে ভুলেই গিয়েছে। দিদি তাদের নাম জেনেও জানে না। তাহলে দিদি অতীতকে যে ভুলে গিয়েছে সেটা এইসবের প্রমাণ। শিকড়টা কাটতে হবে। শিকড় যখন কাটবে তখন গাছের ডগা থেকে শুকাতে শুরু করে। আপনি শিকড়টাকে কাটছেন? হ্যাঁ, শিকড় কাটার জন্য যাদের সাথে হাত মিলানোর দরকার। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা তুঙ্গে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে। কোথায় যাবেন, কি করবেন আমরা কিচ্ছু জানি না, কিন্তু রিল্যাক্স মুডে আলু ভাজা খাচ্ছেন। মানে আলু ভাজা খাওয়ার কারণটা কি? হঠাৎ করে ভর সন্ধ্যেবেলা? আমার আলুটা যদিও নিষেধ আছে, ডায়াবেটিসের পেশেন্ট, ডক্টর জে মুখার্জি অ্যাপোলোর ডাক্তার, উনি আমাকে কড়া শাসনে রাখেন। বলেন যে ডায়েট কন্ট্রোল করে চলতে হবে। যদিও 14 বছর ধরে ডায়াবেটিস, তাও মোটামুটি ডাক্তারবাবুর নির্দেশকে মান্যতা দিয়ে মোটামুটি ভালোই আছে। ওই আলু ভাজা যদিও নিষেধ আছে, তবুও আমি ডাক্তারবাবুকে বলি যে আপনার ওষুধ যতদিন খাবো ততদিন আমার মনে যেটা চাইবে সেটা খাবো, আর যেদিন আপনি সেটা খেতে দেবেন না সেদিন আপনার ওষুধও খাবো না। রাজনৈতিকভাবে তো এই জায়গাটাই চলে যাচ্ছে। মানে আপনি রাজনৈতিক জীবনের সাথে এভাবে রিস্ক নিচ্ছেন যেন সুগারের সাথে রিস্ক নিচ্ছেন। কি করছেন তৃণমূলের সাথে? জবাব দেখুন, আমার সাথে তৃণমূলের যিনি সর্বময় নেত্রী, আমাদের শ্রদ্ধেয়া দিদি, তেনার সঙ্গে আমার কোনো অসহযোগিতা করা বা তেনাকে অশ্রদ্ধা করা বা তেনার সম্বন্ধে কোনো সমালোচনা করা আমার ধৃষ্টতা নেই। আগামী দিনেও দলে থাকি না থাকি পরের কথা, থাকবে না। তিনি একজন যোগ্য নেত্রী, বাংলার বাঘিনী বলা যায়, বাংলার সর্বোচ্চ নেত্রী বলা যায়। এনার বিকল্প আজকের দিনে হয়ে ওঠা অনেক কঠিন কাজ। সব কিছু জানার পরেও আমার অভিমানটা এটাই যে দলটার আমি একজন বিধায়ক, 2021-এ দিদির দয়ায় আমাকে নিজের সিট প্রার্থী করব বলে সেখানে না করে লাস্ট মুহূর্তে পাশের সিট 69 ভরতপুরে আমাকে দিয়েছিল। 22টাই দিদির লোগোতে দিয়েছিল। গোটা রাজ্যে আপনারা জানেন যে 77 ভারতীয় জনতা পার্টি +1 9-7, তাহলে দিদির পতাকার বাইরে 78 জন কিন্তু জিতেছিল। দিদির যে সিম্বল বা দিদির যে পার্টি, সেই তৃণমূল কংগ্রেসের বাইরে 2021 সালে 78 জন কিন্তু ইলেক্টেড হয়েছিল। তো আমাদের জেলাতেও 2 জন বিজেপির প্রার্থী জিতেছিল। দিদির লোগো নিয়ে তারা অনেক ঘটা করে, অনেক আড়ম্বনার সহিত তারা প্রচার করেছিল। সাউনি সিংহ রায় এবং নারগোপাল মুখার্জি, রানিং যে পৌরসভার চেয়ারম্যান বহরমপুরে, তারাও ভালো রকমভাবে ভোটের ব্যবধানে হেরেছে। একজন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদে, আর এখানে সুব্রত মুক্ত জিতেছে। তাহলে রাজনীতিতে অংশগ্রহণ করলে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে হার জিত, শাসককে বিরোধীতে সবাইকে থাকা, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা দীর্ঘ 30 বছর লেফট ফ্রন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে কংগ্রেসটা করেছি, দিদিও কংগ্রেস করেছে। আমরা বিরোধী আসনে বসে মানুষের পাশে থেকে বামফ্রন্টের প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, বামফ্রন্টের হয়ে ডাইরেক্ট ক্যাডারবাজির রাজনীতি চালু করা,
তাদের বিরুদ্ধে থানা ঘেরা, পঞ্চায়েত ঘেরা, এসপি ঘেরাও, ডিএমকে ডেপুটেশন, সর্বতভাবেই আমরা অধিকার মানুষের প্রতিষ্ঠিত করার জন্য দিদিকে ফলো করেও করেছি। কংগ্রেসের যে সেই সময়কার যারা রাজ্য স্তরের নেতা সোমেনদা ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার স্টেটের বাড়িতে অনেকবার আসতাম। আমার বিধায়ক ছিল প্রয়াত নুরুল ইসলাম চৌধুরী, 1982 থেকে 1996 তিনবারের বিধায়ক ছিলেন। তার সাথে সোমেনবাবুর বাড়ি আসতাম, আমার স্টেটে প্রদেশ অফিসে আসতাম। এই অধীরদা 1991 ভোটে হেরে অধীরদা ওই 91 থেকে বামফ্রন্টের পুলিশের মার্ডার কেসে ফেসে এইখানে এসে সোমেনদার প্রদেশ অফিসের বেঞ্চিতে বসে থাকত, জিন্সের প্যান্ট পরে আর একটা টি শার্ট পরে। আপনি আগে ওটা বলেছিলেন। হ্যাঁ, আমি দেখেছি, এসব আমার সব জানা দেখা। তবুও বলছি অধীরদা আজকের দিনে একটা ভালো মুখ, বা একটা অভিজ্ঞ সম্পন্ন, 5 বারের সাংসদ, 22 মাসে রেল প্রতিমন্ত্রী, 2019 থেকে 24 লোকসভার দলনেতা, 54 জন সাংসদের, রাহুল গান্ধী থাকতে তাকে দলনেতার দায়িত্ব দিয়েছে। সবটাই রাজনীতি বলে সম্ভব। কিন্তু আমরা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে 2011-তে আমরা যখন এমএলএ প্রার্থী হই কংগ্রেস দলে সত্যরেজিনগরে, তখন আজ যারা সত্যরেজিনগরে এমএলএ আছে তারা কোনোদিন ওই 2011-র প্রার্থী তালিকায় স্থান পায়নি। তারা নর্মাল একটা জেলা পরিষদের দাঁড়িয়েছিল 2008-এ, 25,000 ভোটে হেরে গেছিল। এই রবিউল আলম আমরা জিতেছিলাম, ও 25,000 ভোটে হেরেছিল। তো সেই ব্যক্তিকে আবার আমি যখন 12 সালে 20শে নভেম্বর বিধায়ক পদ থেকে রিজাইন করে আমি যেদিন দিদির হাত ধরলাম, দিদি আমাকে নাই বলতে 20 তারিখে বিকেলেই সঞ্জয় মিত্র ছিলেন চিফ সেক্রেটারি, তার একটা চিঠি, আমি এই কিড স্ট্রিটে আমার রুমে রিজাইন দিয়ে আমি এখানে এসেছি। 2টোর সময় রিজাইন অ্যাকসেপ্ট হয়ে গেছে। বিমানবাবু আমাকে চিঠি ধরিয়ে দিয়েছে যে আমি আজ থেকে আর এমএলএ নেই। তার 4:30টার পরে দেখছি সঞ্জয় মিত্রর একটা চিঠি যে আপনি আগামীকাল 21শে নভেম্বর 2012 রাজভবনে আসুন, মন্ত্রিসভায় শপথ নিন। এটা দিদি সম্পূর্ণ নিজেই থেকেই করেছিল। আমার একটা কৃষক পরিবারের জন্মগ্রহণ করে রাজ্য মন্ত্রিসভার সদস্য হওয়া, আইএএস অফিসাররা, আইপিএস অফিসাররা স্যার বলা, এটা সত্যিই গর্বের বিষয়। রাজনীতি করেছি বলে এটা সম্ভব। তা নাহলে যে নিজের যোগ্যতায় যে আইএএস আইপিএস তারা পড়াশোনা করে, আপনারা এমনি জানেন যে ভারতবর্ষের যে সংবিধান তাতে 4টে যে পার্ট, আপনারা একটা জুডিশিয়াল একটা কোর্ট বা বিচারপতিরা, আর জনপ্রতিনিধি আমজনতা আর আমলা, একদম এদের নিয়েই তো ভারতবর্ষের গণতন্ত্র পিলার। তো পিলার, তো সেই সমস্ত লোকরাও যখন রাজনীতি করেছি বলে সেই সুবাদে বিধায়ক পদ রিজাইন দেওয়ার পরেও মুখ্যমন্ত্রীর ক্ষমতা বলে আমাকে তিনি নাই চাইতে তিনি আমাকে একটা মন্ত্রিসভার সদস্য করে দিন। কাজে ওনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। কিন্তু তাই বলে মুর্শিদাবাদ জেলায় আমি প্রথম আসলাম তখন 42টা কংগ্রেসের বিধায়ক। আমি ফার্স্ট টাইম রিজাইন করার পর আমার 2 ঘন্টা পরে ইংলিশ বাজারের কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী রিজাইন করেছে, দিয়ে 42টাকে 40-এ এনে দিয়েছে। তো আমাদেরকে তখন গুরুত্ব দিল। তারপরে মুর্শিদাবাদ জেলারই যে 8% ভোট ছিল 2011-তে, একটা মাত্র জিতেছিল দিদির প্রার্থী সুব্রত সাহা, মাত্র 48,000 ভোট পেয়ে। বাকি আরও যে 7 জায়গায় প্রার্থী ছিল
কোনো প্রার্থী জিতেনি, সেরকম জিতার মতো ধারে কাছে ভোটও পাইনি, সব সিকিউরিটি ফরফিট হয়েছে। আর আমরা 14 জন এমএলএ কংগ্রেসের আর 7টা লেফট ফ্রন্টের। লেফট ফ্রন্ট গোটা রাজ্যে হারছে, বুদ্ধবাবু হারছে, কিন্তু মুর্শিদাবাদে নাম্বার 1 পার্টি ছিল কংগ্রেস, জাতীয় কংগ্রেস। 14-22-এর মধ্যে 7 লেফট ফ্রন্ট আর একটা মাত্র দিদির প্রার্থী, 48,000 ভোট। তাহলে সেখানে 2005 বছরের জন্য আমাদেরকে এমএলএ নির্বাচিত করেছিল। আমি অধীরবাবুর সাথে আমার কোনো সেরকম ঝামেলা হয়নি, কিন্তু অধীরবাবুর যিনি বর্তমান মিসেস, মানে আগের মিসেস মারা গেছে, এখন যিনি মিসেস অতসী চ্যাটার্জি, এনার দুর্ব্যবহারের জন্য কিন্তু আমি সেদিন কংগ্রেস দলটা ছেড়ে, কিছু পাওয়ার জন্য না, দিদি আমাকে মন্ত্রী করবে, দিদি আমাকে দুটো আগে পিছু পাইলট কার্ড দেবে, এইসবের মোহে না, শুধুমাত্র অপমানিত হয়ে 30 বছরের কংগ্রেস কর্মী, আমি ব্লকের নেতা, জেলার নেতা, শাখা সংগঠনের একটা হেড, পিসিসির মেম্বার, এমপিলেটসের চেয়ারম্যান, অনেকগুলা পোস্ট হোল্ড করতাম, তবুও নির্দ্বিধায় এই অপমান সহ্য করব না বলে আমি সেদিনকে রিজাইন দিয়ে তৃণমূলে আসলাম। কি পেলাম? আমাদেরকে মন্ত্রী করে দিল। আমি আগেই বলেছিলাম, দিদি আপনি আমাকে মন্ত্রী করছেন, কিন্তু আমি ওখানে কংগ্রেস এতটাই শক্তিশালী, 18 মাস আগে আমি কংগ্রেসে ভোট চেয়েছি, এখন কিন্তু কোনো মতেই আমি জিততে পারবো না। দিদি বললেন চেষ্টা করব জিতানোর, যদি না জিততে পারো তাহলে তোমাকে কোনো ভালো দপ্তরের চেয়ারম্যান করে দেবো, সংগঠনের দায়িত্ব দেব। এটা বলেছিলেন? আচ্ছা, নিজে হ্যাঁ, কোন ডেটে বলেছেন সেটাও আপনাকে বলছি, একদম 12/11/2012 মন্ডে, রাইটাসে, 12/11/2012। এই কথা বলার পর আমি 20/11/2012-তে রিজাইন করেছি। ওনার কথা বিশ্বাস করবো না, কার কথা বিশ্বাস? আশ্বস্ত হয়ে গেলেন, হ্যাঁ, না জিততে পারলে, ঠিক আছে, না জিততে পারলেও আমাকে কাজে লাগাবেন, আমাকে কোথাও সংগঠনের দায়িত্ব দেবেন, তাহলে আমি বিধায়ক পদ থাকবে না জেনে বুঝে, কিন্তু আমি 20 তারিখে 12/11/2012-তে বললেন রাইটাসে, সেখানে 1-to-1 উনি এন্ট্রি চেম্বারে, তার কিছুক্ষণ ছিলেন গৌতম সান্যাল বাবু, ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তো সেই যে নেত্রী আমাকে এত ভয় দিলেন, যা ঘটার ছিল তাই ঘটলো। 2.5 মাসের মধ্যে বাই ইলেকশন। আজকে দেখুন তো, লোকসভা নুরুল কবে মারা গেছে, বসিরহাট, আজ পর্যন্ত সেখানে বাই ইলেকশন হচ্ছে না। সাধন পান্ডে কতদিন আগে মারা গেছিল, তারপরে বহুদিন পরে বাই ইলেকশন হলো। আর আমার ক্ষেত্রে অধীরবাবু, মনমোহন সিং প্রধানমন্ত্রী, ও রেলের রাষ্ট্রমন্ত্রী, তড়িঘড়ি করে 21শে নভেম্বর মন্ত্রী, 23শে ফেব্রুয়ারি আমার বাই ইলেকশন, আমারও হলো, ইংলিশ বাজারেও হলো, নলহাটিতেও হলো। নলহাটিতে একদম, সেখানে অভিজিৎ মুখার্জি জিতলো। যাই হোক, সেই রাজনীতির পরে হঠাৎ করে 2014 সালে, তখন স্টার আনন্দ ছিল, আজকের যে এবিপি আনন্দ, একদম, হ্যাঁ, দেখবেন যেদিন প্রার্থী তালিকা ডিক্লেয়ার করবে তার 2 দিন আগে থেকে স্টার আনন্দতে ক্যাপশনে উঠছে যে বহরমপুরে লোকসভার সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবির। মানে এটা লেখা হচ্ছে, এটা লেখা উঠছে, এটা তো আমি বলতে যাইনি। স্টার আনন্দে তারা যে সেই দিন ছিল, আজও এবিপি আনন্দতে তারাই রয়েছে। তাহলে সেইখানকার ফুটেজ যদি লেখা যদি বের করেন, তাহলে তারা কিসের ভিত্তিতে আমার নামে ক্যাপশন ছাড়লো যে বহরমপুর লোকসভায় 2014 ইলেকশনে হুমায়ুন কবির সম্ভাব্য তৃণমূলের প্রার্থী, অধিকদারে গিয়েছে। প্রার্থী যেদিন ডিক্লেয়ার হচ্ছে, তার আগে আমার কাছে খবর আছে মুর্শিদাবাদ জেলায় যারা তৃণমূলের ভোট ক্যাচার না, ভোটও করতে পারতো না, যে সুব্রত শাহ তখন মন্ত্রী, সে এসে পরিষ্কার বলল যে যাকে খুশি করবেন, কিন্তু হুমায়ুন কবিরকে, ওটা অধীরদারই কথা ছিল। আচ্ছা, অধীরদার হয়ে, অধীরদার যাতে জিতে
তার জন্য তৃণমূলের মন্ত্রী ক্যাবিনেটে সুব্রত শাহ আরও কিছু সাঙ্গপাঙ্গকে, এই যে আজকে যে মোহাম্মদ আলী তৃণমূলের বিধায়ক লালগোলার, এরা সেদিন ভেতর থেকে বুঝালো নেত্রীকে অদিত চৌধুরীর পক্ষে যান। হ্যাঁ, অদিত চৌধুরীর পক্ষে ইনডাইরেক্ট, Indirect, ডাইরেক্ট পারছে না, indirect। দেখছে যে হুমায়ুন কবিরকে প্রার্থী করলে হুমায়ুন কিন্তু জবরদস্ত লড়াই দেবে এবং অদিত চৌধুরীকে বেগ দেবে। তাহলে অদিত চৌধুরী পাঠিয়ে দিল কাকে? এদেরকে পাঠিয়ে দিল যেন হুমায়ুনকে আটকাও, হুমায়ুনকে আটকাতে হবে। অদিত চৌধুরীকে ত্যাগ করে হুমায়ুন এসছে, তাহলে বাই ইলেকশনে 13তে হারাতে সক্ষম হয়েছে, 13 জন বিধায়ক, 7টা পৌরসভা, সর্বশক্তি দিয়ে। আর আমাদেরও নেত্রী আমাকে জিতানোর জন্য চেষ্টা করেছিলেন। এই বাত্য বসু, সুলতান আহমেদ সাংসদ, সৌগত রায়, তারপরে পার্থবাবু, কে যায়নি। তারপরে আমি দিল্লি বোম্বাই থেকে শক্তি কাপুর, শাবানা আজমি, বিভিন্নভাবে চেষ্টা করেছি। আর আমার অবজারভার ছিলেন শুভেন্দুবাবু, সাংসদ তখন 2013 23শে ফেব্রুয়ারি। শুভেন্দুবাবু আমাকে প্রচণ্ড হেল্প করেছে, কিন্তু ওখানকার যারা তৃণমূল দিদির সঙ্গে, তারা ডায়াসে উঠে বলছে জোড়া ফুল চিহ্নে ভোট দেন। ডায়াস থেকে নেমে পিছন দিকে গিয়ে তৃণমূলের কর্মীদেরকে বলছে হুমায়ুন যেন কোনো মতে জিতে না, হুমায়ুন যদি জিতে যায় তাহলে তোদের আর কোনো গুরুত্ব থাকবে না, হুমায়ুন ওই রিনুয়াল হয়ে যাবে, পার্মানেন্ট মিনিস্টার থেকে যাবে, কাজেই হুমায়ুনকে জিততে দিলে হবে না। সুব্রত থার্ড ডায়াসে এসে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সেজে কুজে, চেহারাটা তো ভালো ছিল, এসে আমাকে বলছে হুমায়ুন আমাকে একটু আগে দিয়ে দিস ভাই, তুই বলার পরে আর আমাদের কথা কেউ শুনবে না, কাজে তুই পরে বলবি, আমাকে একটু আগে দিয়ে দিলাম। দাদা হয়, রাজ্যের ক্যাবিনেটের মন্ত্রী, আমিও মন্ত্রী, মানে রিজাইন দিয়েও দিদি আমাকে মন্ত্রী করেছে। তা বলা হ্যাঁ তুমি বলো দাদা। ও উপরে বলছে, বলার পর নিচে নেমে গিয়ে গাড়িতে চাপার আগে কিছু তৃণমূলের কর্মীকে ডেকে নিয়ে বলছে খবরদার যেন হুমায়ুন না যেতে। কি অবস্থা! এই তো বাঙালি কাকরাজ্জাত বলা হয়, এটাই তো তার প্রমাণ। এটা প্রমাণ, আমি চাক্ষুষ করেছি, চাক্ষুষ করেছি। এইভাবে আমাকে 2013 বাই ইলেকশনে হারিয়েছে, গেল, হার মেনে নিলাম। তাই এগুলো সহ্য করে তৃণমূলে আছেন? শোনেন না, মেনে নিলাম, মেনে নিয়ে 28 তারিখে রেজাল্ট হয়েছিল, 23শে ফেব্রুয়ারি ভোট, 28 তারিখে কাউন্টিং, হেরে গেলাম। হেরে যাওয়ার পর 1 মার্চ এসে দিদির ঘরে গিয়ে রিজাইন পত্র নিয়ে গেলাম যে দিদি আপনি আমাকে এই সম্মান দিয়েছিলেন, কিন্তু আমি তো নির্বাচনে জিতবো না আগেই বলেছিলাম, তো এই নেন আমার পত্র। বলো না হুমায়ুন, তোমাকে তো আমি আমার ক্ষমতা বলে করেছি, 6 মাস তুমি থাকতে পাবে, 20শে মে পর্যন্ত তুমি থাকতে পাবে, তুমি কন্টিনিউ করো, তারপরে আমি পরে দেখছি। থেকে গেলাম। স্টার আনন্দের সাংবাদিকরা আমাকে যাচ্ছে তাই অপমান করলো। কীরকম বলে, আপনার লজ্জা লাগে না? আপনি হেরে যাওয়ার পরেও মন্ত্রিত্বে থাকছেন। সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা, সে বাজেভাবে অ্যাটাক করলো, সব হজম করলাম, শুধু নেত্রীর কথা রাখতে গিয়ে। আমার কোনো স্বার্থ ছিল না, আমার স্যালারিও ছিল না, স্যালারি পেতেন না? না, আমি তো বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছি। তাহলে তো আমি শুধু ওই গাড়ি চেপে ঘুরে বেড়ানো, বাত্তিওয়ালা গাড়ি, আর সামনে পাইলট কার, আর এটা। আর দিদি সেই সময় কিছু গুরুত্ব দিয়েছিল, 1,62,000 টাকা করে তখন গীতাঞ্জলি স্কিম, আমি 500 নাম দিয়েছিলাম ওই মৎস্য দপ্তরের মাধ্যমে। চন্দ্রনাথ সিনহা তখন মৎস্যমন্ত্রী, তার মাধ্যমে 500 প্রায় 7.5 কোটি 8 কোটি পাবলিকের ঘর করে দিতে পেরেছি দিদির কথায়। কোনো ছোটো ছোটো পকেটে কোথাও 40 লাখ, কোথাও 30 লাখ, কোথাও 10 লাখ, কোথাও 15 লাখ, এরকম করে প্রায় 6 কোটি টাকার রাস্তা করে দিতে পেরেছি। এসবগুলো দিদি তখন আমাকে, অমিত বাবু তখন অর্থমন্ত্রী, অমিত দিদি বলে দিত, আমি অমিতবাবুর ঘরে গিয়ে এসবগুলো দিয়ে আমি করি না। সেটাও আবার বিরোধিতা। ওই সুব্রত সাহেব বলতো হুমায়ুন সেদিন এলো, নির্বাচনে হেরে গেল, তারপরে হুমায়ুন কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে আর আমরা কিছু পেছি না। বলে তুমি তো জানোই না কাজ করতে, তুমি তো কাজ নিয়ে কিছু বলোনি কোনো দিন আমাকে। আর হুমায়ুন তো প্রতিদিন আমাকে
বলছে দিদি এটা করতে হবে, দিদি মানুষের জন্য এই করতে হবে, তাই সে কাজ পায়। তা এই হচ্ছে হুমায়ুন কবির। দিয়ে কোথাও কিছু নাই 14তে ওই যে মানে স্টার আনন্দে প্রার্থী ডিক্লেয়ার করার 2 ঘন্টা আগে পর্যন্ত ক্যাপশন উঠছে সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবির বহরমপুর লোকসভায়। এবার এখানে সকালবেলা এসে বক্সিদার বাড়িতে এসে সুব্রত সাহা আর টিম নিয়েছে, একটাই তাদের কথা, হুমায়ুন কবির বাদ দিয়ে যাকে খুশি দেন। তো দিদির কাছে তখন তো কোনো পরিকল্পনা ছিল না, জানতো হুমায়ুনকেই দেবো, সেই জন্যই তো তার আনন্দ ওখানে ক্যাপশনে উঠাচ্ছিল। হঠাৎ করে কাছে পেয়ে গেল কাকে, ভাই ইন্দ্রনীল সেন, গান ফান শোনায় দিদিকে, দিয়ে দিল ডিক্লেয়ার করে ইন্দ্রনীল সেনকে। সেই ইন্দ্রনীল সেনকে তো আমি সব থেকে বেশি আমার রেজিনগরের ছেড়ে আসা সিটে বেশি ভোট দিয়েছিলাম, কিন্তু রেকর্ড মার্জিনেও হারল তৃণমূলকে। তাহলে কীভাবে 3,56,000 মার্জিনে অধীরদা প্রথমে 85,000, তারপরে 96,000, তারপরে 1,87,000, তারপরে 14তে এসে ইন্দ্রনীল সেন দিদির এই যে প্রতীক, এই প্রতীকে ইন্দ্রনীল সেন কন্টেস্ট করে 3,56,000 রেকর্ড মার্জিনে সেই অধীরদার লাইফে 5 বার জিতেছে, 6 বারের হারল। 5 বারের মধ্যে সব থেকে বেশি দিদির প্রার্থীর বিরুদ্ধে, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে 3,56,000 রেকর্ড দেখে নেবেন। 14 আমি হুমায়ুন কবির গেঁজাও খায় না, স্মোকও করে না, আর হুমায়ুন কবিরের আইকু উপরওয়ালা এমন দিয়েছে যে আমার সব ডেট, ভেন্যু, তারিখ সব বলে দেবো, আপনি যাচাই করে দেখেন। এটা রবীন্দ্রদেবের মতো, অনেকটা রবীন্দ্রদেব ভাবে ঠিক সব মনে রাখতে পারেন, যাচাই করে নেবেন যে হুমায়ুন কবির আবল তাবল বলছে, পাগলামি করছে না সঠিক তথ্য দিয়ে কথা বলছে। দিয়ে হেরে গেল। তারপরে দিদি 31শে মে মাসের কোনো একটা তারিখে রেজাল্ট হলো। 31শে মে দিদি টাউন ক্লাবে মিটিং ডাকলো, এই কলকাতা টাউন হল, হ্যাঁ, ওই যে বিধানসভার এতে, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে, হ্যাঁ, ওইখানে ডাকলো। ডেকে মিটিং ডেকে আমাদের জেলার মোহাম্মদ আলী, আমরা, সুব্রত সাহা সবাই প্রেজেন্ট। দিদি আমার নামে ডিস্ট্রিক্টের ওয়ার্কিং কমিটিতে জায়গা দিল। আচ্ছা, প্রেসিডেন্ট মোহাম্মদ আলী আর ওয়ার্কিং প্রেসিডেন্ট হুমায়ুন কবির। আচ্ছা, ওই যে হেরে যাওয়ার ওই যে 23শে ফেব্রুয়ারি হেরেছি, 28শে ফেব্রুয়ারি, তারপরে 1 মার্চ যে রিজাইন দিতে গিয়েছি, আমাকে বললো না কন্টিনিউ করো, আমি ঠিক টাইম আসো। এবার ইতিমধ্যে আমার কোটা পুজো গেছে 6 মাস। 20শে মের জায়গায় 18ই মে শনিবার দিদির চেম্বারে গিয়ে রিজাইন দিয়ে দিয়েছি। দিদি সেদিনও বললো ভালোভাবে কাজ করবা, আমি তোমাকে এই করব, ওই করব, তাই করব। আমরা দিদি সেটা পরে হবে, যা করবেন, আমি যে দায়িত্ব দেবেন আমি মাথা পেতে নেব। এবার দায়িত্ব ওই মার্চের 1 তারিখ থেকে মার্চ, এপ্রিল, মে ভোট হয়ে গেল পার্লামেন্ট 14। তারপরে 3,56,000 ভোটে আদরের ইন্দ্রনীল হারলো। হারার পরে আমার ভাগ্যে শিখেছিল কি ওয়ার্কিং প্রেসিডেন্ট মুর্শিদাবাদ জেলা। আদরের ইন্দ্রনীল কেন এই শব্দটা ব্যবহার করছে? হ্যাঁ, গান শোনায় বলে মমতা ব্যানার্জিকে। কী করে বলবো, ওটা আর বলার কিছু দরকার নেই। যাই হোক, একটু বলুন না, আদর তো নিশ্চয়ই পাই এরা, আমরাও পাই, কখনো বকা পাই, কখনো আদর পাই, স্নেহ পাই, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এরা বেশি পায়, আশপাশে থাকে তো। মানে আপনি গান শোনাতে পারেননি? আমার গান তো আমার ওই যা ভাষা, আমি গান আমার হবে না, সবার দ্বারা তো গানও হবে না, নাচাও হবে না, ওই তোষামদও হবে না, আমার তো নাই আর কি। মুখ্যমন্ত্রী এগুলো ভালোবাসেন না একটু? মুখ্যমন্ত্রী এগুলো ভালোবাসেন, গান নিশ্চয়ই, সেটা বোঝা যায়। এই কদিন আগে একটা প্রোগ্রাম হলো ভবানীর ওখানে একটা নতুন কি গণনান্য, সেখানে মুখ্যমন্ত্রী কথা বলছে, তার আশপাশে পিছনে কারা দাঁড়িয়েছিল দেখেন একটু। আমি তো মিছিলও দেখলাম এসআইআর বিরুদ্ধে। দিদি অতীতকে যে ভুলে গিয়েছে সেটা এইসবের প্রমাণ। কি অবস্থা তো গেল। দিয়ে দাদা আমার ওই কার্যকরী সভাপতি জুটলো, তার ঠিক একদিন পরে
না দুদিন পরে দেখছি বাসুদেব বন্দ্যোপাধ্যায় হোম সেক্রেটারি ছিল, পরে চিফ সেক্রেটারিও হয়েছিল। একদম একদম খুব ভালো মানুষ, আমি দেখেছি, কথা খুব যোগ্য বলেছি, আইএএস অফিসার, খুবই ভালো মানুষ ছিলেন। সেই বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে সেন্ট্রাল সিল্ক বোর্ডের মেম্বার করে রেখেছিল। প্রত্যেকটা রাজ্য থেকে একজন করে চিফ মিনিস্টারের কাছে সেন্ট্রাল সেরিকালচার যে বোর্ড সেখানে পাঠানো হয়। তো এই আইএস আমলাকে পাঠিয়েছিল দিদি 2011-তে ক্ষমতায় আসার পর। তাহলে 2014-তে 31শে মের ওয়ার্কিং প্রেসিডেন্টের পরে 2-3 দিনের মাথায়, ডেটটা আমার স্পেসিফিক মনে নেই, দেখছি আমার কাছে একটা চিঠি গেল যে বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে হুমায়ুন কবিরকে সেন্ট্রাল সিল্ক বোর্ডের প্রতিনিধি করে দিল্লিতে পাঠানো হলো। তার টাইম মেনশন করা ছিল যে 16ই আগস্ট 2016 পর্যন্ত। তো 16ই আগস্ট 2016 পর্যন্ত সেন্ট্রাল সিল্ক বোর্ডের মেম্বার, তার কাজ কি, ওরা বোর্ড মেম্বার মিটিং ডাকতো, মিটিংয়ের ডেটে আমার প্লেনের টিকিট পাঠাতো, আমি গাড়িতে করে নিজের গাড়ি চেপে এয়ারপোর্টে আসতাম, প্লেন ধরে ওখানে দিল্লি এয়ারপোর্টে নামতাম, ওখানে ডিপার্টমেন্ট বাতি লাগানো গাড়ি আমার জন্য ওয়েট করতো, আমি নেমে 7 স্টার হোটেলে থাকতাম। আমি তো সেখানে এই আলু ভাজা, ভেজ এইসব, আর যারা আরও মেম্বার আরও যাবেন তাদের দেখতাম কি খাওয়া দাওয়া, তারা যে এক একটা 4000 টাকা 5000 টাকা বোতলের ড্রিঙ্কস করতো, আমি চুপ করে বসে থাকতাম। আমার ড্রিঙ্কস ফ্রিঙ্ক ছোটোবেলা থেকে, আমি স্মোকই করি না, তো ড্রিঙ্ক তো দূরের কথা। আমি দেখতাম কাশ্মীরের একজন ছিল, এই টোটাল রাজ্যের যতজন সিল্ক বোর্ডের ছিল তার ভিতরে 2 জন মুসলিম ছিল, এখানে দিদি আমাকে পাঠিয়েছিল, আর কাশ্মীর থেকে একজন ছিল মুসলিম। তো সে আবার ড্রিঙ্কস করতো, সে আমাকে বলতো আরে এসব খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে থাকবে। তাই বললাম আপনি খান দাদা, আমি এসব খেতে পারি না। এই জন্য না শুভেন্দু অধিকারী আপনার সঙ্গে একটু মিল হয়। তো লোভ লালসা বা জীবন কি বলে লাক্সারির জীবন আমাদের জন্য নয় বোধ, আমরা ওসব করতে অভ্যস্ত। আপনাদের যা টাকা আছে, আপনি যা টাকার মালিক, ঠিক আছে, সেটা নিজে পৈতৃকভাবে হোক যেভাবে হোক না কেন, আপনি তো বিরাট ফাটিয়ে মজা করতে পারতেন, গোয়ায় যেতে পারতেন, আমেরিকায় যেতে পারতেন। দেখেন টাকাটা তো কারো নিজের থেকে হয় না, টাকা তার কার্যকলাপ, ব্যবসা বা কোনো লটারি পেলো হয় টাকা হঠাৎ করে, না হলে কোনো ব্যক্তি সাহায্য করলো। আপনাদের যেসব ধারণা যে আমি বিরাট টাকার মালিক, এটা আদৌ ঠিক না। তবে হ্যাঁ, আমার যেটুকু আছে তাতে আমি খেয়ে পড়ে আমার ফ্যামিলি খুব সুন্দরভাবে গাড়ি চেপে লাক্সারি, আপনি হেলিকপ্টারে চাপতে পারবেন, আপনি তো বলছেন হেলিকপ্টার বুক করবেন, করতে পারবো। কিন্তু তার মানে এই নয় আমি একটা রিক্সাওয়ালার সাথে, আপনি 4 দিন আগে আমার বেরিয়েছে দেখছেন আমি একটা টোটো চালিয়েছি। টোটোটা চালিয়েছি কেন, একটা লাল বাহাদুর চৌধুরী বলে আমার সমবয়সী একটা ছেলে, আমি যখন প্রথম 82 সালে নুরুল ইসলাম চৌধুরী এমএলএ হয়, আমরা তাকে খেটে এমএলএ করি, এবং এই লাল বাহাদুর চৌধুরী বিনপাড়া বলে গঙ্গার ধারে একটা পাড়া আছে এদের চৌধুরী পাড়া, এরা এই ছট পুজো করে, আমার খুব ইয়ে ছিলেন। ওকে যদি পাশেই ভাগীরথী গঙ্গা, তাকে যদি বলি লাল বাহাদুর তোমাকে পৌষ মাসের শীতে রাত্রি 12টায় গঙ্গায় ঝাঁপ দিতে হবে, সে আমার জন্য ঝাঁপ দিয়ে দেবে। তো ওই বাজারশো স্টেশনের নিচে ফল টল বিক্রি করতো, সেখানে একটা ঘোষেদের ছেলে তাকে আর বসতে দিচ্ছে না, জোর খাটাচ্ছে। তো আমি পুলিশকে একদিন বললাম যে এতদিন ধরে এখানে ব্যবসা করছে, তো একে হঠাৎ করে এখানে ঘোষেদের ছেলেটাকে বসতে দিচ্ছে না, আপনি একটু দেখে দেন। সে 2-1 দিন তাকে ডেকে ধুমকালো করলে, সে কার কথা শুনে দিয়ে সে দেখছি বসতেই দিচ্ছে না। তা ও আমার বাড়িতে প্রায় আসে, আমাকে বললো দাদা আমি তো বেকার হয়ে গেলাম, তো আমি কী করবো? তা আমি বললাম এক কাজ করো, টাকা পয়সা কিছু আছে? বললো না দাদা কিচ্ছু নাই। বললাম তাহলে তুমি আসো কাল, আমি একটা টুকটুক কিনে দিচ্ছি তোমাকে, টুকটুকটা চালিয়ে খাও। বলো খুব ভালো হবে দাদা। দিয়ে টুকটুকের দোকানকে অর্ডার দিলাম যে এই টাকা 2 দিন পরে নিবি আমার সাথে, তুই কত দাম পড়বে? তা বলছে 1,15,000, আর 15,000 টাকা রেজিস্ট্রেশন করে। আর বলিস কি রে,
1985 সালে ট্রাক কিনেছি, তার 15,000 টাকা রেজিস্ট্রেশন লাগেনি, এক 3 লক্ষ টাকার গাড়ি। হ্যাঁ আর আজকে 1,15,000 টাকা টুকটুকিতে। হ্যাঁ আমি যে হ্যাঁ তাই লাগছে। হালাম কদিন আগে যে খবরে দেখলাম 2,000 টাকা লাগবে রেজিস্ট্রেশন আর 100 টাকা করে মাসে। তো যে না না 15,000 টাকা লাগবে। আলাম সে রেজিস্ট্রেশন পরে করা হবে, তুই গাড়িটা আমার বাড়ির কাছে দিয়ে যাও। সে দিয়ে গেল, তাকে টাকাও দিই না কোনো, তুই দিয়ে যা। তারপরে ওকে লাল বাহাদুরকে আসতে বলেছিলাম, সে তো আনন্দে একদম তা বললাম তোমার গাড়িটা বসো আমার পাশে, একটু চালিয়ে দেখে তুমি চলে গেছে, চালাচ্ছে। এই হচ্ছে হুমায়ুন কবির। আমি এসব নিয়ে আমি রিক্সাওয়ালার সাথেও মিশি, আমি দিনমজুরের সাথেও বসে চা খেতে পারি। আবার আমি দিল্লিতে গেলে 7 স্টার, এখানে মাঝে মাঝে কলকাতায় আমার ফ্যামিলি আসলে হয় আইটিসি রয়েলে। গত রাত্রে তো আমি ওয়েস্টিনে ছিলাম, তার আগের রাত্রে ওয়েস্টিনে ফোন করেছিলাম তখন। হ্যাঁ ওয়েস্টিনে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমাদের এইটুকু, আমি না মদ খাই, না বিড়ি সিগারেট খাই, না কোনো মেয়ে ছেলেকে নিয়ে কোথাও আলাদা করে কিছু করতে যাই, এটা আমার অভ্যাসের বাইরে। আমি আমার ফ্যামিলি আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, জামাই আছে, নাতি নাতনিরা আছে। ফুল টাইম পলিটিক্স। হ্যাঁ তো আমার এর জন্য কোনো অসৎ পথ অবলম্বন করতে হবে বা কোনো মানুষের প্ল্যান মাফিক ক্ষতি করতে হবে, এটা আমার কল্পনাও করতে পারি না। কিন্তু আমি দেখছি যে এর আগে আপনারা জানেন যে আমি 3বার 2বার শোকজ আর 1বার ওয়ার্নিং নোটিশ, একদম 2024-এর নভেম্বর মাসের লাস্টে শোকজ খেয়েছি। শোকজের চিঠি রিসিভ করেই সুমনবাবুর ঘরে, তারপরে দিদির ঘরে গেছি, দিদি বললো আগে তুমি উত্তর দাও তারপরে কথা বলবো। তারপরে পরিষদীয় মিটিং ডেকেছেন, সেখানে বলেছে উত্তর সন্তোষজনক হয়েছে, ঠিক আছে মেনে নিলাম। আবার মার্চ মাসে যখন শুভেন্দুবাবু ঠুসে দেওয়ার কথা বললো, আপনি বলেছেন শুভেন্দুবাবুকে ঠুসবেন, আর ও বলেছিল চ্যাংদোলা করে। আমি বলেছিলাম আপনি যদি আমাকে চ্যাংদোলা করতে আসেন আপনাকেও আমি ঠুসে দিত। আমি ছিলাম ওই প্রেস কনফারেন্সে, আমি ছিলাম। হ্যাঁ এই হচ্ছে, কিন্তু আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক শুভেন্দুবাবুর আছে। শুভেন্দুবাবু আজকে বিজেপি করলেও মুকুল রায় আমার বাড়িতে গিয়েছে, মহুয়া মৈত্র আমার বাড়িতে গিয়েছে, প্রণব মুখার্জি আমার বাড়িতে গিয়েছে, 20 বছরে অধীর চৌধুরী আমার বাড়িতে 100 বার গিয়েছে, লাঞ্চ করেছে, ডিনার করেছে। সিদ্ধার্থ শঙ্কর রায়, তার স্ত্রী মায়া রায়, এক্স চিফ মিনিস্টার, 1996 সালে বহরমপুরে ভোটে লড়তে গিয়ে আমার বাড়িতে লাঞ্চ করেছে। তার স্ত্রী মায়া রায় লাঞ্চ করেছে, 64 জনকে নিয়ে আমার বাড়িতে লাঞ্চ করেছে। প্রণববাবুর মতো লোক আমার বাড়িতে গেছে, এই শুভেন্দুবাবু গিয়েছে, মুকুল রায় গেছে, মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ আমার বাড়িতে গিয়ে খেয়ে আবার ভালো সন্দেশ খাইছি, তা বলেছে আমাকে 1 প্যাকেট সন্দেশ দিতে হবে, এই সন্দেশ তো আমাদের ওখানে পাওয়া যায় না। আমি আবার ওনাকে প্যাকেটে করে দিয়েছি। এই হুমায়ুন কবির। কিন্তু হুমায়ুন কবির কারোর সাথে অন্যায় করবে এটা কল্পনাও করা যায় না, আমি করি না। না কিন্তু এই যে আপনি যে পদে পদে শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছেন, সম্পর্ক ভালো, এতে তো আপনি দলের ভিতরে আরো চাপা পড়ে যাচ্ছে নাকি? না দল কিছু না, আমি ঢাক গুড়গুড় করি না। শুভেন্দু অধিকারীকে কি আমি ছেড়েছি? উনি যখন বলেছে মুসলিম এমএলএদের চাংদোলা করে রাস্তায় ফেলবো, তখন তো আমি সবার আগে কোনো এই বড় বড় মুখপাত্ররা কেউ তো শুভেন্দুবাবুর বিরুদ্ধে একটা স্টেটমেন্ট করেনি যে কেন এরকম কথা বলছে, এলওপি হয়ে একটা নির্বাচিত জনপ্রতিনিধি ক্যাবিনেট র্যাঙ্কে কেউ বলেছে, প্রতিবাদ করেছে? আমি বলছি, তখন বলছে অভ্যন্তরে বলো। আরে তোদের অভ্যন্তরটা কোথায় রে ভাই? আমি তো এখন পর্যন্ত আমার বোধগম্য হলো না যে আমাদের নেত্রীকে বলার পর, আমাদের সেনাপতিকে বলার পর এই চ্যাংম্যাংরা আবার আমাকে বলছেন অভ্যন্তরে বলুক, আর না হয় ছেড়ে চলে যা। তো এদের যোগ্য জবাব দেওয়ার জন্য ঠিক টাইমে ছেড়ে চলে যাবে। দলটার নাম কি হচ্ছে? নাম এখন জানতে পারবেন না, ওটা সারপ্রাইজ দেবো। রেজিস্টার হয়ে গেছে মানে ইলেকশন কমিশনে সব কিছু ডান? হ্যাঁ। সর্বনাশ, আপনি তো ঝড়ের গতিতে করছেন। ও কোনো অসুবিধা নাই, সব কিছু হয়ে আছে।
আমি শুধু সময়ের অপেক্ষা। বিরোধী কারোর সাথে কথাবার্তা হয়েছে? অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারী, ওখানে দিল্লি কোথাও কথা হয়েছে? এসব এখন বলার হয়েছে সময় আসেনি। হয়েছে সময় আসেনি, বললাম তো। হ্যাঁ। যখন সময় আসবে কোনো বাড়ির গার্জেন যদি তার ছেলে বা মেয়ে বা নাতি নাতনি কারো বিবাহের অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানের কার্ড দেয়, মেনু তো পাঠায় না আগে, না মেনু কি আগে পাঠায়? আমন্ত্রণটা করে। তারপরে যখন টেবিলে গিয়ে বসে তখন ফার্স্ট দেখবেন একটা রুমাল বা একটা প্লেট বা একটা গ্লাস, তারপরে একটা মেনু কার্ড দেয়। সেই মেনু কার্ডে আপনি কি আছে সেটা পেয়ে যায়। তা আমি আগে সন্তান জন্মগ্রহণ করলো না, তার নামকরণ আপনি আগে থেকে আমাকে জানতে চাইবেন, কিন্তু সন্তান জন্মগ্রহণের যে প্রসেসটা সেটা করে দিয়েছে। পরে আছে অনেক সময় কি হয়, মায়ের পেটে 10 মাস 10 দিনেও ভূমিষ্ঠ হয়। আবার অনেকে, আমাদের এক নিয়ারেস্ট কাছের ছেলে, তার 8 মাসে মাত্র 1100 গ্রাম ওজন হয়েছে, পিজিতে হয়েছে, যে এখনো পিজিতে প্রায় 1 মাস ধরে আইসিইউতে আছে। তো সেই রকম ধরে নেন যে আমার দলটা এখন আইসিইউতে রেখে দেওয়া হয়েছে। আইসিইউ থেকে বের করে যেদিন ওপেনিং করব, কত ভোট জানতে পারবেন, মানে তৃণমূল থেকে ঘুরিয়ে নিতে পারবেন আপনার দিকে। হ্যাঁ, কত ভোট তৃণমূল থেকে আপনার দিকে ঘোরাতে পারবেন? এইসব বলা যায় না, এটা আমি তো জ্যোতিষী না। আমি তো মেপে তো নেমেছেন না, আমি আমার চেষ্টা করব। আমি যারা অবহেলিত তৃণমূলে, দীর্ঘদিন ধরে তৃণমূল করে 98 থেকে তৃণমূলের হয়ে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে যারা দিদির দলের ঝান্ডাটা বহন করেছিল, তারা আজকে অধিকাংশ দিদির কাছে তাদের কোনো জায়গা নেই। তারা দিদি তাদেরকে ভুলেই গিয়েছে। দিদি তাদের নাম জেনেও জানে না। দিদির এখন এত ব্যস্ত সময় শিডিউল যে যারা 98-এ দিদির সঙ্গে ছিল তাদের মধ্যে কিছু তো নিশ্চয়ই দিদির ক্যাবিনেটে আছে, দিদির কিচেন রুমের সঙ্গে যোগাযোগ আছে, দিদির ঘনিষ্ঠ আছে, কিন্তু অধিকাংশ আবার আমার জেলায়। এখন অশোক দাস, সাগির হোসেন, সে দিদি 2021-এ প্রত্যাশী ছিল যে আমাকে ভগবান গোলায় টিকিট দেবে। দিদি যখন ইদ্রিস আলীকে নিয়ে গিয়ে ওখানে দিল, তার স্ট্রোক হয়ে গেল, পরের দিন স্ট্রোক হয়ে গেল। আমি তাকে ভালোভাবে চিনতাম। তারপরে এখনও শেখ ফুরকান, জঙ্গিপুরে, শেখ ফুরকান হাই স্কুলের একটা মাস্টার, শিক্ষিত লোক, সে দিদির ছায়ার সঙ্গে ছিল। মুর্শিদাবাদের দিদি গেলেই শেখ ফুরকানরা, অশোক দাসরা, মাহফুজ আলমরা, এই শুভজিৎ মুখার্জি লালগোলার, সাগির হোসেন ভগবান গোলার, এরাই দিদির পার্টিটা, সুবোধ দাস, এরকম বহু। আজকে সেই সুবোধ দাসকে কদিন আগে, মাস আগে আইএনটিটিউসির সভাপতি দিয়েছিল। একবারে গো বেচারা মানুষ, সে তাকে যা অর্ডার করা হয় তাই করে। সে ইলেকশন অফিস থেকে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ডিএম অফিস থেকে কোনো পার্টিকে সূচনা দিলে সে সবার আগে সেটাকে পালন করে। তাকে একটা আইএনটিটিউসির সভাপতি করেছিল, তাকে সরিয়ে দিয়ে নীলিমেশ বিশ্বাসকে করে দিল। সে বুক চিতি বলছে আমি ঋতব্রতকে মান্থলি দিই, তাই আমি এখানে, সে তোলাবাজি করছে প্রকাশ্য, মাল দাও, আমাকে মাল লাগে, ওখানে মাল পাঠাতে হয়। আমি এইসব করতে পারবো না। আপনার দল কোথায় কোথায় ক্যান্ডিডেট দেবে? আসুক না সময়, অপেক্ষা করেন না। দল শুরু করছি, দল মুর্শিদাবাদ বেসিক হবে না, মালদা বেসিক হবে না, দল হবে ওভারঅল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী। তাতে শুরুটা যেমন আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, 32 না 33টা প্রার্থী দিয়েছিল, একটা জিতেছে। কেউ কোথাও 59,000 ভোট পেয়েছে, কোথাও 20,000 পেয়েছে, কোথাও 30,000 পেয়েছে, কোথাও বোধহয় পেয়েছে। তো দিদি যখন 98 সালে করলো, যে কংগ্রেসের উপরে রাগ করে, অভিমান করে তৃণমূলের জন্ম হলো, 2.5 বছরের মাথায় সেই রাগ
অভিমান সব পড়ে গেল। 2001 সালে কংগ্রেসের সাথে আবার জোট করেছিল, করেছিল কি করেছিল করেছিল করেছিল, আবার সেখানে ব্যর্থ হয়ে পরে আবার অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেছিল। আমি ঠিক বলছি না? একদম একদম ধরেছিল ধরেছিল একদম। তারপরে আবার ইউপিএ 1 হলো 2004-এ, আবার ইউপিএ 2 হলো 2009-এ, আবার দিদি মনমোহন সিং এর ক্যাবিনেটে রেলমন্ত্রী হয়েছিল। 11-তে আবার কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার এসছে, আমরা 42, উনি 182। 42-এর মধ্যে আমি ছিলাম। 6 জন মন্ত্রী নিয়েছিল, আবু হেনা, মনোজ চক্রবর্তী, গনি খানের ভাই, তারপরে ওই উত্তরবঙ্গে কুচবিহার থেকে, তারপরে মানস রঞ্জন ভূঁইয়া শেষ মন্ত্রী হয়েছিল। কার সাথে জোট করে? এই তো দিদির সাথে। তারপরে আবার 11-তে জোট করে করে ক্ষমতায় পেয়ে 16-তে আবার ওই 2 বছরের নাই যেতে লাতকায় মেরেছে কংগ্রেসকে, ওই তো মেরেছে। আবার এখানে মনোজ চক্রবর্তী প্রথম বেরিয়ে আসে, হ্যাঁ বেরিয়ে আসে, বলে আমি ছেঁড়া জুতো ছেড়ে দিয়ে চলে আসলাম। হলো আজকে আমি আলাদা দল খুললে আমি যদি বিশ্বাসঘাতক হই, বেঈমান হই, তাহলে কত রকম দ্বিচারিতা এদের মধ্যে আছে। আমাদের সেনাপতি ভোরবেলায় প্লেন ধরে গিয়ে 8টার মধ্যে রাহুল গান্ধীর টি টেবিলে বসে পড়ছে। সেটা যদি সংবিধানে নিয়মে হয়, তবে হুমায়ুন কবির আজ আছে, কালকে অন্য কিছু করবে। তো হুমায়ুন কবিরের জন্য যত অচ্ছুত, হুমায়ুন কবির পল্টুরাম, হুমায়ুন কবির দলত্যাগ, এই অপূর্ব সরকার কাঁদি রাজ কলেজে পড়তো, এসএফআই করতো। এসএফআই কাদের সংগঠন? সিপিএম ছাত্র সংগঠন। তারপরে সে 98 সালে পৌর নির্বাচনে আশিস রায় বলে একজন সে চেয়ারম্যান, এ হলো ভাইস চেয়ারম্যান কাঁদি। 99 সালে অজিতদা এমপি হয়ে গেল। অজিতদার হাত ধরে, অজিতদার পুরো হাতে পায়ে তেল দিয়ে মালিশ করত। এই করে ওরা 4 ভাই ছিল। বড় দাদা বহরমপুর পৌরসভায় চাকরি দিল অজিতদা, গৌতম সরকার, সে মারা গেছে। ছোটটা ইন্দ্রনীল সরকার, সেও মারা গেছে, সে বিয়ে শাদী করেনি। বড় দাদার ছেলে মেয়ে আছে। আর এর মেজদা, সে এখন ঋতব্রত টিমের লোক, হ্যাঁ সরকার। তারপরে ঋতব্রতকে সিপিএম দল কিসের জন্য সাসপেন্ড করেছিল সবাই জানে তো। আজকে সে রাজ্যসভার সাংসদ, আবার আইনটিসির সভাপতি। তার নাম নিয়ে বহরমপুর বাস স্ট্যান্ডে নীলিমেশ বলছে, আমি ঋতব্রতর কাছে মান্থলি পাঠাই, কাজেই হুমায়ুন কবির আমার বিরুদ্ধে বলে কচুটিও করতে পারবে না। তা আমি যখন ন্যায্য কথা বলেও যখন এইসব মদ খদ্দের কোনো ব্যবস্থা নিতে পারবো না, তাহলে আমার ব্যবস্থা নেওয়ার একটাই রাস্তা, সোজা করতে গেলে যাদের মদতে এসব করছে তাদেরকে আগে উইক করতে হবে, শিকড়টা কাটতে হবে। শিকড় যখন কাটবে তখন গাছের ডগা থেকে শুকাতে শুরু করে। আপনি শিকড়টাকে কাটছেন? হ্যাঁ, শিকড় কাটার জন্য যাদের সাথে হাত মেলানোর দরকার হবে। মানে বিজেপিও বাদ যাবে না, আইএসএফ বাদ যাবে না, কংগ্রেস বাদ যাবে না? বিজেপির বিরুদ্ধে তো দিদি লড়ছে, তো বিজেপি আর দিদির বিরুদ্ধে যারা লড়বে সে সুজন বাবুরা হতে পারে। আমার তো জীবনভর রাজনীতিতে 43 বছর, তো আমি লেফট ফ্রন্টের নীতির বিরুদ্ধেই আমি দল করেছি, কংগ্রেস করেছি, দিদিও কংগ্রেস করেছে। দিদি যখন রাজ্যের ইউথ প্রেসিডেন্ট, আমরা তখন জেলার ভাইস প্রেসিডেন্ট, গোটা এলাকা জুড়ে আমরা করেছি। মান্নান হোসেন আমাদের প্রেসিডেন্ট ছিল। তো সব অতীত হয়ে গেছে। এখন নতুন করে আর একবার দেখি না, যারা বিজেপিকে হারাতে চায়, যারা তৃণমূলকে কমজোরি করতে চায়, তাদের সঙ্গে হাত মিলিয়ে একবার দেখি না, 2-2 4 করা যায় কি। মানে আইএসএফ, মানে বিজেপি তাহলে বাদ দিলাম, তাহলে আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, তাহলে এই 3টে দল থেকে যাচ্ছে। হ্যাঁ, তাদের সাথে করব। সর্বনাশ, তো ব্রেকিং দিলেন, তো ব্রেকিং খবর। ব্রেকিং হতে পারে, বললাম তো। হ্যাঁ, আমার অচ্ছুত কি, আমার হারানোর কিছু আছে? আমি যখন বিধায়ক ছিলাম না, জেলা পরিষদে নেতৃত্ব দিতাম, জেলা পরিষদের মেম্বার। 2008 সালে জেলা পরিষদের মেম্বার হয়েছি, বিরোধী দলনেতা হয়েছি। বামফ্রন্ট তখন 63টা মেম্বার ছিল, এখন 78টা।
63-র ভিতরে আমরা 31 পেয়েছি কংগ্রেস, আমি তার দলনেতা, আর 32 পেয়েছে, 27 পেয়েছে সিপিএম, 5 পেয়েছে আরএসপি, 32 পেয়ে একজন মহিলা, সে সভাধিপতি, সিরাজুল ইসলাম মণ্ডল সহকারী সভাধিপতি। তা আমরা সেই সময় নেতৃত্ব দিয়ে একটা আইসিডিএস দপ্তর, বিশ্বনাথ চৌধুরী নর্থ বেঙ্গল থেকে নির্বাচিত হতো, তিনি আইসিডিএস মন্ত্রী। 2009 সাল ডিসেম্বর মাসে 110টা আইসিডিএস এর ওয়ার্কার আর হেল্পারদের নিয়োগ হচ্ছে। আমি বোর্ডে মাত্র 2 জন, আর বামফ্রন্টের 2 জন এমএলএ, মন্ত্রীর রিপ্রেজেন্টেটিভ 3 জন, ডাইরেক্ট আইসিডিএস এর সিডিপিও, সেই আর আইসিডিএস এর দপ্তরের অফিসার, বিডিও বামফ্রন্টের, বিওমেইচ বামফ্রন্টের, তাহলে টোটাল 8 জনের ভিতরে আমি 2 জন, আর শাসক দলের 6 জন। সেখানে 110টা মহিলাদের ওয়ার্কার হেল্পারের চাকরি দিয়েছি, 51টা বুঝে নিয়েছি, আর 59টা লেফট ফ্রন্টের ওই বিশ্বনাথ চৌধুরীদের আরএসপি সিপিএম মিলে পেয়েছে। আর আজকে এমন দলের নেতা, এমন দলের বিধায়ক, হোম কোটাক একটা বিধায়কের 2টো করে পাওয়া যায়। শশী পাঁজাদি আছেন, আরও অনেক দপ্তর নিয়ে বসে আছেন। আমাদের মতন এতটাই আমাদের গুরুত্ব পার্টির কাছে যে সেই হোম কোটা আমার বিধানসভায় 2টো করে মেয়েদের, তাহলে 4 বছর হয়েছে, জানুয়ারির পরে 5 বছরে পড়বো, মে মাস একটা। তো 5 বছরটা নাই থাকলো, 4 বছরের তো 4 দুগুণ 8টা হোম কোটা চাকরি দেওয়া উচিত। যে লোক বামফ্রন্টের আমলে 51টা হেল্পার ওয়ার্কার, তারপরে যারা পুলিশের চাকরি করে দিয়েছে 1996 সালে MK সিং, 2007 সালে রাহুল শ্রীবাস্তবের টাইমে 6টা-8টা চাকরি করে দিয়েছি শুধু রিকোয়েস্ট করে, দৌড়ঝাঁপ হয়ে গেছে, প্যানেলে নাম হয়ে গেছে। আমার একটা ভাইপো আমিনুল ইসলাম এই ভবানী ভবনে একটা রাজ্য পুলিশের অনেক উচ্চপদস্থ আধিকারিকের গাড়ি চালায়, আমার নিজের ভাইপো। 1 টাকা লেগেনি। রাহুল শ্রীবাস্তবকে শুধু বলেছিলাম যে আপনি আমার ভাইপোটাকে একটু দেখেন, এর পুলিশের চাকরি করা খুব শখ। ও বললো মাঠ পাস যদি করে আমি করে দেবো। ওকে বললাম মাঠ পাস সবার আগে দৌড়ে ঢুকবি, তারপরে দেখে নিবি। তো রাত্রি 8টায় মাঠ হয়েছে, রাত্রি 12টাতে তার প্যানেলের নাম হয়ে গেছে, সকালবেলায় ট্রেনিং হয়ে গেছে, এখন চাকরি করছে ভবানী ভবনে, উচ্চপদস্থ আধিকারিকের গাড়ি চালায়। অনেককে চাকরি করে দিয়েছি 96-এ, 93-এ, 94-এ, এমনকি স্পিকার হাসিম আব্দুল হালিম, আমার এমএলএ নুরুল ইসলাম চৌধুরী, আমরা কংগ্রেস, স্পিকার তো সিপিএম এর সরকার, সেখানে এসে স্পিকারের কোটাতে একটা নাম দিয়েছি, তার চাকরি হয়ে গেছে। আর 14 বছরের শাসক দলের 4 বছরের এমএলএ, একটা আইসিডিএস এর অ্যাপয়েন্টমেন্ট দিতে পারিনি। আর যত চাকরি হচ্ছে বারুইপুর, আর ম্যাডামের 6টা দপ্তর আছে, 3-6-18টা কোটা। কোনো মুর্শিদাবাদের এমএলএর এক কথায় একটা চাকরি হয়েছে, একজনেরকে মন্ত্রী রেখেছে, সেও 3টে পাবে। তা সে কি আমাদের সহকর্মী হিসেবে একটা নাম চেয়েছে? চাইনি। তাহলে আমাদেরকে কিসের ভয় দেখাবে? আচ্ছা, আমি শেষের দিকে এসেছি, আমি একটা কথা বলবো, মানে আপনার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, ঠিক আছে? নেতা কাকে মনে হচ্ছে এখন? হ্যাঁ, নেতা কাকে মনে হচ্ছে? নেতা মমতা ব্যানার্জির জুড়ি কারো কেউ লাগবে না মমতা ব্যানার্জির সঙ্গে। মমতা ব্যানার্জি এটা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে সে অনেক ট্যালেন্ট লিডার, অনেক যোগ্যতা রাখে, কিন্তু তার যে সমস্ত গুণবলী আছে আন্ডারগ্রাউন্ডে, সেগুলার যদি পরিবর্তন করতে পারেন তাহলে গুণাবলী তো ভয়ঙ্কর, প্রচুর গুণাবলী আছে। আমরা সেটা বলবো না, আমরা ছোট মুখে, এত বড় নেতা তার বলবো না। সে যদি নিজে কোনো চিঠি দেখে, পড়ে, দিয়ে ডিসিশন নেয়, আমার মনে হয় অনেক বেশি আরও উঁচুতে যেতে পারবে, আরও আগামী দিনে বাংলার ভবিষ্যতে জায়গায় এসে যাবে। কিন্তু আপনি থাকবেন না দেশে? এখন আমি দেশে থাকবো না কোথায় থাকবো সেটা আমার ভাই, মানুষের আজ আছেন কাল নাই। আপনি এখানে বসে আপনার সাথে আমি গল্প করছি, কথা বলছি,
উপরওয়ালা চাইলে 1 ঘন্টার মধ্যে আমি ডেথ হয়ে যেতে পারি, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি এখান থেকে বেরিয়ে রাস্তায় cross করতে গিয়ে গাড়িতে হতে যাবেন, ক্রস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা তো কারো ইচ্ছে মতো হয় না। দিল্লির মতো ব্লাস্ট হতে পারে। একদম ওই দিল্লির মতো বাঘ করতে পারে। আরো কত জায়গায় দেখলেন না, একটা প্লেন কোন দেশে ক্রাশ করে গেল। এই তো আমাদের বাংলাদেশে একটা প্লেন গিয়ে পড়ে বাচ্চারা স্কুলে, নিষ্পাপ বাচ্চা, কিভাবে কতজন বাচ্চা মারা গেল। তো এইসব উপরওয়ালার ক্ষমতা, এগুলো মানুষের কিছু করার নেই। কিন্তু আমি বলছি যে এর বাইরে আমার বলা সম্ভব নয়, কারণ যেভাবে চলছে, দিদিও যদি একটু সতর্ক হতো তাহলে আমরা খুবই খুশি হতাম। যে মানুষ যখন দিদিকে এখনও চায় বাংলার মুখ্যমন্ত্রী, আগামী দিনেও দিদি মুখ্যমন্ত্রী হোক, তাতে আমাদের কিছু অসুবিধা নাই। আমি এইভাবে অপমান সহ্য করে এদের সঙ্গে থাকতে পারছি না। তবে হ্যাঁ, আমি বিধানসভায় আসব, মানুষ আমাকে বিধানসভায় পাঠাবে, আমি যেই সরকারে থাকুক আমি অপোজিশনে বসবো, মানুষের কথা বলবো। আজকে তো হাত পায়ে বেরিয়ে দেওয়া আছে, কেজারি বেঞ্চে বসে শুধু শুনতে হয় কে কী বলছে, বলার কোনো ক্ষমতা নেই। না বলার ক্ষমতা তো চিফ হুইপের কাছে পারমিশন নিতে হবে। আমি যদি বলবো বলি তো বিমানবাবু তো আমাকে বলার সুযোগ দেবে না, বলবে তোমার দলের চিফ হুইপের কাছে লিস্ট করে আনো যে সময়সীমা থাকে। চিফ হুইপ সময় দেয় না, মানে নান্টু ঘোষ। যাই হোক, সে সময় কী করে দেবে? আমাদের মতো লোককে তো তার এখনও 4 বছরে কোনো দিন ডেকে বলেনি যে তুমি এই সাবজেক্টটা নিয়ে বলতে পারবে, 5 মিনিট তুমি বলো, কোনো দিন বলেনি। নির্মল ঘোষ কোনোদিনই কথা বলেনি আপনার? না, চিফ হুইপ। তাহলে কী করবো, কোথায় যাব? কিসের জন্য তাদের অনুশাসন মেনে চলতে হবে? শাসন করার অধিকার তারই থাকে যে ভালোবাসতে জানে, সোহাগ করতে জানে, সে শাসন করতে। লাস্ট কোয়েশ্চেন, নওশাদকে ফোন করবেন? না না, সময় আসুক না। আরে আমার যদি দল শক্তিশালী হয়, যেসব মুখগুলা সামনে আনবো তাদের যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে, নওশাদও একটা এমএলএ, সে আবার আগামী দিনে ভোটে লড়বে। আমিও একটা এমএলএ, আমিও আগামী দিনে ভোটে লড়ব। নওশাদের কত ফলোয়ার, আপনি রাজ্যের যেসব সোশ্যাল মিডিয়া, যে সমস্ত তে আপনাদের কথা বলছি তার যে ভিউয়ার্স, আর নওশাদদের কথার ভিউয়ার্স, আর অন্যান্য নেতাদের ভিউয়ার্স, আপনি দেখুন না সার্চ করে হুমায়ুন কবিরের কথা মানুষ কতটা শোনে, দেখে, শেয়ার করে, আপনি চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলেন। আমি কি গল্প পাচ্ছি না সত্যিকারের কথা বলছি, আপনারা যাচাই করুন না। আপনার এই যে কথাগুলো বললাম, আপনি একদিনে দুদিনে আপনার কত ভিউয়ার্স হবে আপনি দেখে নেবেন। এইখানে বড়াই করার কিছু নেই, মানুষের ভালোবাসা, মানুষ আমাকে ভালোবাসে, আমিও মানুষকে ভালোবাসি, এটাই হচ্ছে। আপনি একদম পুরো রাউডি, মানে যা হবে দেখে নেবো ওনারা ব্যাপার। কি হবে? আরে মৃত্যু তো একদিন হবে। হ্যাঁ, আর উপরওয়ালা যদি চায় হ্যাঁ, তাহলে আমি নিশ্চয় ন্যায় পথে থাকলে আমার সম্মানহানি কেউ করতে পারবে না। আর উপরওয়ালা যদি চাই আমাকে কেউ রক্ষা করতে পারবে না। উপরওয়ালার উপরে আমার অগাধ আস্থা। আমি একদিন বলেছিলাম আপনাদের অন ক্যামেরায় যে আমি পার্টি হিসাবে জন্মগ্রহণ করিনি, একজন মুসলিম মায়ের পেটে মুসলিম পিতার ঔরসে জন্মগ্রহণ করেছি। আগে আমার কাছে আমার কম, তারপরে আমার পার্টি। আমি পার্টি হয়ে জন্মাইনি, আর আগামী দিনে আমাকে পার্টি করে খেতে হবে এরকমও না। কিন্তু হ্যাঁ, পার্টিটা করতে হচ্ছে কেন, জনপ্রতিনিধি হতে হচ্ছে কেন? কারণ আমাদের যে বিগত দিনে যে চলাফেরা বা মানুষের জন্য যে কাজ করার ক্ষেত্রে এইরকম একটা জায়গায় থাকলে একটা অফিসারকে বললে তার কিছুটা রেহাত পাওয়া যায়। আমার 2012-তে 21শে নভেম্বর দিদির মন্ত্রিসভায় থেকে 5 টাকা স্যালারিও পাইনি 6 মাসে। বললেন তো একটা জিনিস পেয়েছি যে এই কলকাতা পুলিশের গাড়ি নিয়ে আসা যাওয়া করে, ট্রেনে খুব কম আসি।
তো কলকাতায় আসি, তো আমার গাড়িটা এখানকার ট্রাফিক সার্জেনরা, ট্রাফিকের যারা কর্মরত অফিসার থাকে তারা খুব সম্মান করে। লাল বাতি হয়ে আছে, আমার গাড়িটা যদি সামনে যায়ও সঙ্গে সঙ্গে নীল বাতি করে দেয়, দিয়ে এইটুকু এর জন্য পার্টি করি। আপনি দেখেন কোনো অ্যাডভান্টেজ নাই, বললাম তো 2, 4, 8টা আইসিডিএসের হেল্পার কর্মীদের নিয়োগ আজও পাইনি, কিন্তু একটা গাড়িটাই ওই বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করে রেখেছে। সেটার জন্য একটা বাতি লাগিয়েছি। কেন বাতিটা লাগিয়েছি? তার জন্য আমার ওয়েট বাড়িয়ে আমি দালালি করে খাবো তার জন্য না, একটা রাস্তায় কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। যাতায়াতের অতটা মুর্শিদাবাদ থেকে যাওয়া আসি, যেখানে 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা, অনেক জায়গাতে এমন ক্রসিং আছে যে সেখানে যারা রাস্তায় ট্রাফিক করে এই বাতিটা জ্বললে একটু। আর আমাকে যদি বলে তুমি বাতি কেন ব্যবহার করেছো, কাল ছেড়ে দাও, আমিও 341টা ভিডিও তারা আজকে বাতি লাগিয়ে ঘুরছে, কোনো নিয়মে নাই যে ভিডিওরা বাতি লাগিয়ে ঘুরতে পারে। দেখেন গা হরিঘোষের গোয়ালের মতন প্রত্যেকটা ভিডিও স্করপিও গাড়িতে বাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এমনকি ওসিরা পারে না, সিআইরাও পারে না, সেখানে তো বাগে ধান খাই খাদেয় কে, মানে তাকে তো তাড়ানোর লোক কি নাই, তারা তো একবারে বাতি লাগিয়ে। আবার এই সরকারের আমলে এমন এমন কর্মী, বামফ্রন্টের টাইমে তারা গাড়ি পাওয়া তো দূরের কথা, তারা বহরমপুর যেত আমাদের ওখান থেকে 30 কিলোমিটার, ট্রেনে আসতো নাই বাস ধরে যেত। আমাদের এখন দিদির সরকার এত মানে সবল, শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে, ফোর্থ গেস্টের স্টাফরাও দিদির তেল পুড়িয়ে গাড়িতে চলে যাচ্ছে। তো বাগে ধান খাবে, খাদাবে কে, কোনো ব্যাপার না। এসআইআর হচ্ছে, বেশ কিছু মুসলমান ভোটার, মানে যারা বাংলাদেশি মুসলমান, আপনি ভারতীয় মুসলমান এইটা নয়, এইভাবে দেখবেন না, বাংলাদেশি মুসলমান যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে। এটাকে আপনি কি সমর্থন করছেন এসআইআর কে? অবৈধ ভোটার যেই থাকবে, সে মুসলমান না কে হিন্দু হোক বা যাই হোক না কেন, হ্যাঁ, অবৈধ ভোটার থাকবে কেন? অবৈধ ভোটারের তো আপনি ফেলে দেন না, 20%, 30% ভোট দিতে যায় না। যারা হিন্দু ভাই তারা, আমি বলছি প্রত্যেকটা বুথে, আপনি ভবানীপুরে দেখেন না, মুখ্যমন্ত্রী যেখান থেকে ইলেক্টেড 70%-এর নিচে থাকে পোল, তাহলে 30%, শতকরা 30টা লোক ভোট দিতে যায় না। তার মধ্যে ফেলে রাখেন না যারা অবাঞ্ছিত, ডেথ ভোট বা ডবল নাম, তাদের দিকে ফেলে রাখুন না। 58% ভোটের দিদি একবার বাই ইলেকশনে 58% পোল হয়েছিল, তাহলে তো দিদি এমএলএ। আমার 82% পোল হয়েছিল, আমি এমএলএ, তাহলে পার্থক্যটা কী আছে? তাহলে এইসব বেকার সব বলা যে এত ভোট নাম বাদ যাবে, কোনো মতেই 1 কোটি বা 1,20,00,000 বা 1.5 কোটি নাম বাদ যাওয়ার প্রশ্নই নাই। যদি 30 লাখ বাদ যায় সেটা ডেথ কেস, যারা মৃত্যু, তাতে তাদের নাম বাদ যাবে। তো তাদের নাম বাদ গেলে কার কি যায় আসে? আমরা যারা জনপ্রতিনিধি, তারা কি ওই মৃত্যুকে শ্মশানঘাট থেকে নিয়ে এসে ভোট দেওয়া করেছি, না মুসলমানদের কবর থেকে তুলে এনে ভোট দেওয়া করেছি? 30% লোক তো ভোট দিতে যায় না। মুসলিম বুথগুলায় 80%, 82%। আমার বুথে 2টো বুথ আছে, 1665 ভোট আছে। 2024-এও 1665-র মধ্যে 1440 ভোট পোল করেছি, তার ভিতরে 1260 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে কত পার্সেন্ট পেয়েছে দেখে নেন, এখনো সার্চ করে নেন। ডিএমের কাছে রেজাল্ট শিট জানতে চান, নেটে যান, ওয়েবসাইটে যান, বুথ ওয়াইজ কভার করেন। একটা হিন্দু বুথে 1000 ভোট আছে, আপনি পোল কত পার্সেন্ট হচ্ছে দেখেন, হয় 60, নয় 62, নয় 65, নয় 70। আমি ময়ূকদাকে বলছিলাম, ময়ূকদা তো তেড়ে আমাকে, এই তার মানে আপনি হিন্দুর প্রতি কে আপনি বলছেন এরা অলস না। বলছি তো, এরা অত ঝামেলায় যায় না,
হিন্দু বুথে 1000 বুথে ভোট পোল হবে, 70 বেশি হবে না। একই জায়গায় একটা 100% মুসলিম বুথে 1000 ভোটে 800 হবেই, 850 হতে পারে, 880ও হতে পারে। কিন্তু আপনি একটা নজির দেখান একটা হিন্দু বুথে, আমাকে দেখাতে হবে। এটা বলে বিতর্কে পড়ে গিয়েছিলেন সেই সময়, বিতর্কে পড়ে গিয়েছিলেন, মানে অনেকেই বলেছিল যে হ্যাঁ মনে আছে। আমি বলেছি তার লজিক আছে, তার আমার কাছে এভিডেন্স আছে। আমাদের বন্ধু বান্ধব অনেক আছে হিন্দু, আমরা ভোট করি, সকালবেলা থেকে নেমে পড়ি, ইলেকশনের এজেন্ট বসিয়ে দিই, এইবার সারাদিন খাই না, খাই রাস্তাতে হয় কোনো বুথে যাই, যে সঙ্গে সঙ্গে নেতৃত্ব দিই, তো সবাই ভালোবাসে। ইয়ারাই তোরা কী করেছিস খাবার, বললো ঘুগনি আর মুড়ি, তাহলে দে দুটো ঘুগনি দে আর মুড়ি দে, খেয়ে নিই। সারাদিন যতক্ষণ বুথে ওই ব্যালট মানে ইভিএম মেশিন সিল না হয় ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকি, বিভিন্ন বুথে থাকি, গাড়ির পারমিশন আগেই করে নিই ইলেকশন কমিশনে। এইভাবে করি। আর একই জায়গায় আমাদের বন্ধু বান্ধব আছে, তারাও পার্টি করে, হয় কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে, কেউ আমাদের দল করে। তাকে যদি বলা হয় ভাই তো 7টা থেকে তুই বাড়ি যেতে পারবি না আজকে, সেই 6টার সময় যখন বুথ শেষ হবে তখন ও হারগিজ থাকবে না। ও যেন তেন প্রকারে মায়ের অসুস্থ, না হয় ভাগ্নিকে স্কুলে দিয়ে আসতে হবে, না হয় অমুক জায়গায় এই কাজ আছে বলে মিডিলে একবার পালাবে, দিয়ে 3-4 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আসবে, এসে একবার ফুরফুরি মেজাজে, এই কী কদ্দূর হলো রে, কত পার্সেন্ট পোল হলো রে, খবরদারিটা করবে। মরলি করা বলে এটা, মরলি করবে মুর্শিদাবাদের ভাষায়। হ্যাঁ। তাহলে এবারে ফাইট, আপনি মরণ, এবারে ফাইট মানে একদম চূড়ান্ত পর্যায়ে হবে, তাই তো? লড়াই সেটা সময় আসলেই বলবো দাদা, একই কথা রিপিট করায় না। সাসপেন্স সাসপেন্স সাসপেন্স। যাই হোক, আমরা এতক্ষণ ধরে হুমায়ুন কবিরের সঙ্গে ছিলাম, যেই মানুষটাকে নিয়ে চর্চা বিস্তর, তৃণমূলের অভ্যন্তরেও চর্চা চলছে, এই পালিয়ে গেল, এই পালিয়ে গেল, এই পালিয়ে গেল, এরকম ব্যাপার। যাই হোক, সেই হুমায়ুন কবির দল খুলছেন, এ বিষয়ে নিশ্চিত করলেন, দলের নামকরণ এখন করছেন না, মানে ভেবে রেখেছেন, সেটা সামনে আনছেন না, প্রকাশ্যে আনবেন কয়েকদিনের মধ্যে। তবে তৃণমূলকে আপাতত টাটা বাই বাই করছেন, এবং তার জন্য যদি সিপিএম, তার জন্য যদি আইএসএফ বা তার জন্য যদি কংগ্রেসকেও পাশে পাওয়া যায়, তাহলে তাতে হুমায়ুন কবিরের আপত্তি নেই। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাছেই এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান হুমায়ুন কবির। দেখা যাক কি হয়। নমস্কার। নমস্কার।